অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। আমার নিঃশব্দের ঘোর পর্ব ৩৬। গতকালকে সেই মেঘলা কুয়াশাচ্ছন্ন চাদর সরিয়ে আজ ধরণীর মুখে নিঃশব্দে আলো মেখে দিচ্ছে পূর্ব আকাশ থেকে ঝরে পড়া সূর্যের কিরণ। ঝিকিমিকি আলো কাঁচের দেওয়ালে প্রতিফলিত হয়ে যেন পুরো পেন্টহাউসকে এক অদ্ভুত স্বচ্ছ দীপ্তিতে ভাসিয়ে তুলেছে। এই স্নিগ্ধ ঠান্ডা ভোরের বাতাসে এক হাত ক্যাজুয়াল ট্রাউজারের পকেটে ঢুকিয়ে অন্য হাতে ডাবল এসপ্রেসোর ধোঁয়া ওঠা মগ ধরে আধা কাঁচে মোড়া খোলা লাউঞ্জে দাঁড়িয়ে আছে কায়ান। কফির তীব্র সুগন্ধ আর মিষ্টি সকালের বাতাস মিশে তৈরি করেছে এক অদ্ভুত সংমিশ্রণ, যেন কঠোরতা আর কোমলতার একসঙ্গে অবস্থান। তার দৃষ্টি স্থির লাউঞ্জের একপাশে সাজানো বন্য ডেজি ফুলের ছোট্ট বাগানে। সাদা পাপড়ি আর হলুদ হৃদয়ের সেই সরল ছোট্ট ফুলগুলো সকালের আলোয় মাথা তুলে আছে অহংকারহীন, নির্ভেজাল, নিষ্পাপ হয়ে। কায়ানের ঠোঁটে ভেসে আছে এক প্রাণ খোলা হাসি, যে হাসি খুব কম মানুষের চোখে পড়ে। সেই হাসির ভেতরে লুকিয়ে আছে এক গভীর ব্যক্তিগত অনুভূতি, হয়তো কোনো নাম, হয়তোবা কোনো মুখ বা কোনো হৃদয় জড়ানো স্পর্শ। কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা পার্সোনাল হাউস স্টাফ অ্যালেক্সের কাছে দৃশ্যটা স্বাভাবিক লাগছে না। এই অভিজাত পেন্টহাউজের লাউঞ্জে থাকার কথা ছিল বিরল অর্কিড, ইম্পোর্টেড টিউলিপ কিংবা দামি বনসাই, অথচ সেসব বাদ দিয়ে কেন এই বন্য ডেইজি? অ্যালেক্সের মনে প্রশ্ন জাগে, এটা কি শুধুই কেবল এক বন্য ফুল, নাকি কায়ানের কঠিন জীবনের ভেতরে লুকিয়ে থাকা একমাত্র কোমল অংশের প্রতীক? কারণ ক্ষমতার চূড়ায় দাঁড়িয়েও মানুষ কখনো কখনো বেছে নেয় সরলতাকে, যেখানে নেই আড়ম্বর, নেই কোনো সংকোচ, আছে শুধু নিঃশব্দ স্মৃতির সুবাস। অ্যালেক্স নিজে কৌতূহল লোকাতে পারল না। সে মুখ খুলতে যাবে তার আগেই কায়ান কফি মাগটা টেবিলে রেখে সেদিকে পা বাড়াতে বাড়াতে বলল, দে আর বিউটিফুল, রাইট? অ্যালেক্স কথাটা শোনা মাত্রই জবাব দিল, ইয়েস স্যার, ইটস ভেরি বিউটিফুল, বাট এগুলো তো সাধারণ ফুল স্যার, অ্যাভেলেবল ইন এভরিওয়্যার, ইটস কমপ্লিটলি ওয়ার্থলেস। কায়ান এক হাঁটু ভাঁজ করে ফুলগুলোকে স্পর্শ করে ঠোঁটের কোণে এক কোমল হাসি টেনে বলল, ইটস নট ওয়ার্থলেস অ্যালেক্স, ইটস প্রাইসলেস, অ্যান্ড আই নো এক্স্যাক্টলি হাউ মাচ ওয়ার্থ ইট। অর্থাৎ এটা তুচ্ছ নয় অ্যালেক্স, এটা অমূল্য, আর এর প্রকৃত মূল্য কত তা আমি আমার থেকে ভালো কেউ জানে না। এই বলে মাথা নিচু করে এক তাচ্ছিল্যের হাসি হেসে আবারও বলে উঠল, তুমি শুধু এর সৌন্দর্য দেখলে, কিন্তু তুমি ভ্যালিউ দিলে না। ঠিক এই কারণেই এই ফ্লাওয়ারগুলো আমার কাছে ভ্যালুয়েবল। কায়ান ওখান থেকে উঠে যেতে লাগলো, পা বাড়ালো রুমের দিকে। তখন পেছনে অ্যালেক্স থমথমে গলায় বলে উঠল, আই ডোন্ট মিন ইট স্যার। কায়ান রুমে প্রবেশ করে বলে উঠল, ইটস ওকে অ্যালেক্স, হোয়াট ইউ আর থিঙ্কিং ইটস মিনিংলেস ফর মি অ্যালেক্স। কায়ান একটু থেমে আবারও বলে উঠল, ক্রিস্টিয়ানকে পাঠিয়ে দাও, আই ওয়ান্ট টু নো মাই শিডিউল। স্যার, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনি সারা রাত ঘুমাননি, আপনার রেস্ট নেওয়া প্রয়োজন। কথাটা শোনা মাত্রই কায়ান এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সে ঘুমাবে কি করে? দু চোখের পাতা এক করতে চাইলেও পারে না। সারা রাত ল্যাপটপের সামনে বসে কাজ চালিয়ে গেছে। এরপর অ্যালেক্সের দিকে তাকিয়ে বলে উঠল, কারো পুরোপুরি ঘুম হারাম করতে গেলে নিজের ঘুমও হারাম করতে হয়, বুঝলে? সো জাস্ট ডু হোয়াট আই এম সেইং। ওকে স্যার। ওয়ান মোর থিং, হ্যাজ নিকো কাম ব্যাক? হ্যাঁ স্যার, ফজরের আজানের কিছু মুহূর্ত আগে এসেছে, হয়তো ঘুমোচ্ছে। ডেকে দেব স্যার? নো নিড, ঘুমোতে দাও ওকে, হি নিডস টু রেস্ট। অ্যালেক্স মাথা নাড়িয়ে চলে গেল। অ্যালেক্স চলে যেতেই কায়ান আবারও কাচের ফাঁক দিয়ে ডেজি ফুলগুলোর দিকে তাকিয়ে নিজের ল্যাপটপটা নিয়ে বসে পড়ল। অন্যদিকে সকালের নরম মধুময় আলো নিঃশব্দে এসে পড়েছে জারিয়ার মুখে। জানালার পর্দার ফাঁক গলে আসা সোনালি রেখাগুলো তার কপাল ছুঁয়ে গাল বেয়ে নেমে এসেছে। আলোয় তার পাপড়ি কেঁপে উঠছে, তবু চোখ বন্ধ। ঘুম ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়েও সে যেন অচেতনতার ভেতর নিজেকে লুকিয়ে রাখতে চাইছে। কিন্তু সেই বন্ধ চোখের পাতার কাঁপন বলে দিচ্ছে তার ভেতরে এক অশান্ত স্বপ্নের অবশিষ্ট ঢেউ এখনও থামেনি। হঠাৎ এক ঝটকায় তার পুরো শরীর কেঁপে উঠল। বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে। কপাল, ঘাড়, পিঠ সবখান দিয়ে ঘাম ঝরছে। তার পাশেই নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মাহিয়া। জারিয়া বিস্ফারিত চোখে চারপাশে তাকালো, বিভ্রান্ত, আতঙ্কিত, হতবুদ্ধি হয়ে। সে তো ব্যালকনিতে ছিল, তবে এখানে এলো কিভাবে? তার মানে আবারও স্বপ্ন? মাথার ভেতর প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খেতে লাগল।
কেন ঘুমের ভেতরেও সেই মানুষটা তাকে তাড়া করে? কেন এত দূরে চলে এসেও তার উপস্থিতি এত স্পষ্ট? সে উঠে বসে পড়ল। এলোমেলো চুলগুলো মুখের ওপর ঝুলে আছে। সেই অগোছালো চুল যেন তার ভেতরের ঝড়ের প্রতিচ্ছবি। দুই হাঁটু বুকের কাছে টেনে নিয়ে দুই কোণই ঠেকিয়ে দুই মুঠোয় নিজের চুল চেপে ধরল সে। ঠোঁট কাঁপছে। নিঃশব্দে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। তার বুকের ভেতরে জমে থাকা অগ্নিস্রোত শব্দ পেল। অসহায় জ্বালা, ভালোবাসার ভারে পুড়ে যাওয়া এক নারীর নিঃশব্দ স্বীকারোক্তি। আপনি ভালোবাসলেন, আর আমি সেই ভালোবাসায় প্রতিনিয়ত জ্বলে যাচ্ছি। এরপর বিছানা ছেড়ে ধীর পায়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল। ওয়াশবেসিন থেকে চোখে মুখে কোনো রকম পানি দিয়ে আয়নার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। বিস্ময়ে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। ঠোঁটজোড়া হালকা ফুলে আছে, কিন্তু যেই দৃশ্য তাকে চমকে দেয় তা হলো কানের ঠিক নিচে গলায় দেখা যাচ্ছে লাল কালচে দাগ। জারিয়ার হাতটা সঙ্গে সঙ্গে চলে গেল গলায়। বুঝতে উঠতে পারছে না এখানেই দাগ কি করে আসলো। কিছু মুহূর্ত হতবম্ব হয়ে মুখটা কোনো মতে মুছে ওয়াশরুম থেকে বেরিয়ে আবারও বিছানার কাছে এসে বসে পড়ল। বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে ওয়াইনমেন্ট ক্রিম বের করতে যাবে, ঠিক তখন নজরে পড়ল একটা সাদা কাগজ, যেই কাগজের ওপর ইংরেজি অ্যালফাবেটে লেখা ছিল, হ্যালো, ডোন্ট প্যানিক মাই ওয়ার্ল্ড, মাই গ্রিন মিস্ট। এটা কোনো স্বপ্ন নয়, এটা তোমার বাস্তবতার পৃথিবী। তবুও যদি বিশ্বাস না হয় তবে নিজের গলায় তাকাও, সেখানে আমি প্রমাণ হিসেবে কিছু রেখে গেছি। এই লেখার নিচে আবারও কতগুলো লাইন। 5 দিন, রাইট? কিন্তু যখন তুমি এই লেটারটা হাতে পাবে তখন আর মাত্র 4 দিন বাকি থাকবে তোমার জীবনের নতুন অধ্যায়ের। তাই তোমার হাতেও আর মাত্র 4 দিন আছে গ্রিন মিস্ট। নিজের অনুভূতিকে যদি এইবারও উপেক্ষা করো তাহলে আমি চিরতরে হারিয়ে যাব, আর চাইলেও এই নির্বেগ মানুষটাকেও হারিয়ে ফেলবে। যেই মানুষটা নির্বেগ হলেও তার আবেগের একমাত্র ঠিকানা জারিয়া জেরিন শেখ। অপেক্ষা করব, যদি ইচ্ছা হয় তবে 2 পা বাড়িয়ে নিজের হাতটা শুধু ছুঁয়ে দিও। আমি তোমার ওই 2 হাত নিজের সর্বোচ্চ দিয়ে আঁকড়ে ধরব। সমাজের চিন্তা তুমি করো না, তোমার দিকে সমাজের আঙুল কখনো উঠবে না। তুমি যদি চাও আমি তোমার হাতটাও তোমার পরিবারের কাছে ভিক্ষা চাইতে পারি। আবারও বলছি, অপেক্ষা করব, কিন্তু শুধুমাত্র এই 4 দিন। এরপরে তোমার স্বপ্নের মাঝেও আমাকে পাবে না। তুমি যদি না আসো হয়তো পৃথিবী ছাড়তে পারবো না, কারণ যেই মানুষটা আমাকে পৃথিবীর সব আলো দেখিয়েছে তার ছায়া হয়ে থাকতে হবে আমায়। আমার বন্ধু, আমার বড় ভাই, আমার প্রথম স্নেহ জড়ানো ভালোবাসা কায়ানের জন্য। তবে রোজ মেরে ফেলব নিজেকে, নিজের অনুভূতিকে। আই নো আই এম নট পারফেক্ট ফর ইউ মাই লাভ, বাট আই মেড এভরিথিং পারফেক্ট ফর ইউ। অ্যান্ড ওয়ান লাস্ট থিং, আই এম নট জাস্ট লাভ ইউ, ইউ আর মাই অলসো হেলদি ব্রিদিং। এই লেখাগুলো দেখার সঙ্গে সঙ্গে জারিয়ার বুক ধকধক করে উঠল, চোখ মুখ চমকে উঠল। সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তার মানে কালকে সে স্বপ্ন দেখেনি, সব সত্যি ছিল। কি করবে এখন সে? কিন্তু এই অস্থির সকালের আজ শুধু জারিয়ার ঘরেই সীমাবদ্ধ নেই। রিদিয়ার ঘরেও সারা রাত আলো নেভেনি, সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। কোমরে 2 হাত দিয়ে রুমের মধ্যে একবার এদিক ওদিক করতেই আছে। কপালে দুশ্চিন্তার ছাপ আর চোখে মুখে রাগের ঝলকানি। এসব বলে চোখ আরও কুঁচকে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কিছু মনে পড়তেই বলে উঠল, বদমাইশ আমার জীবনটা তেনা তেনা করে দিল। কি পেয়েছে কি লোকটা? এমনি কি জীবনে আমার সমস্যা কম যে আবার উনি উদয় হয়েছে? এসব বলে চোখ আরও কুঁচকে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কিছু মনে পড়তেই বলে উঠল, আর ওই মার্সেলও কি বুঝে আমার বাসায় প্রস্তাব নিয়ে হাজির হয়েছে? হয়েছে কিচ্ছু না জানিয়েই উপস্থিত হয়েছে। আবার আমায় না দেখেই পগার পার হয়েছে। আবার নিজের নামও বা বদলে দিয়েছে কেন? এই লোকগুলো চায় কি? না আমার সঙ্গে কি মশকরা হচ্ছে? এর মধ্যেই বিছানায় রাখা রিদিয়ার ফোনটা নোটিফিকেশনের আওয়াজে বেজে উঠল। রাগের মাথায় সেদিকে গিয়ে ফোনটা নিতেই দেখল মার্সেলোর মেসেজ। আমি সব কিছু এক্সপ্লেন করব নাইট স্প্যারো, তুমি প্লিজ একটু মিট করো ওই দিনের সেম ক্যাফেতে অ্যাট আফটারনুন, প্লিজ কেম। মেসেজটা দেখতেই রিদিয়ার কপাল কুঁচকে গেল আর বিড়বিড় করে বলে উঠল, এনার আবার কি প্রবলেম হলো? নিজের প্রবলেমে বাঁচি না, এসব কি শুরু হয়েছে? সকালের নরম মধুময় আলো ধীরে ধীরে গাঢ় হয়ে বারবেলার তীক্ষ্ণ উজ্জ্বলতায় রূপ নিয়েছে। ধরণীর বুকে ছড়িয়ে পড়েছে ব্যস্ততার রোদ। নগরীর কাজ ঘেরা অট্টালিকাগুলো সেই আলোয় চকচক করছে। অন্যদিকে ঢাকার এক অভিজাত 5 স্টার হোটেলের উঁচুতলায় ভারী পর্দা ঢাকা এক বিলাসবহুল স্যুটের ভেতর জমে আছে এক ভিন্ন আবহ।
অস্থিরতা, রাগ আর চাপা আতঙ্কের গুমোট ঘ্রাণ। সোফার সামনে কাঁচের টেবিল, তার ওপর খোলা ল্যাপটপ। স্ক্রিনে ভেসে উঠছে শেয়ারের ড্রাফট লাইন, সবুজ থেকে লাল, তারপর আরও গভীর লাল। গ্রাফগুলো ক্রমাগত নিচে নামছে, যেন কোনো অদৃশ্য হাত একের পর এক টেনে নামিয়ে দিচ্ছে তার সাম্রাজ্যের স্তম্ভ। মার্সেলোর চোখ লাল হয়ে উঠেছে, চোয়াল শক্ত, কপালের শিরা ফুলে আছে। প্রথমে সে স্থির হয়ে তাকিয়েছিল, যেন বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু সংখ্যাগুলো তো মিথ্যে বলে না। প্রতিটি সেকেন্ডে তার ক্ষতির অঙ্ক বেড়ে চলেছে। অবশেষে সংযমের শেষ সুতো ছিঁড়ে গেল। হঠাৎ করেই সে ল্যাপটপটি দুহাতে তুলে সামনে ছুঁড়ে মারল। ধাতব শব্দে ঘর কেঁপে উঠল। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে সে সোফা ছেড়ে উঠে দাঁড়াল। 2 হাত দিয়ে নিজের চুল টানতে লাগল। চোখে আগুন, কণ্ঠে বিষ। অবিশ্বাস, ক্রোধ আর অপমানের দহন মিশে এক উন্মত্ত বিস্ফোরণ ছড়িয়ে পড়ল ঘরে। নো নো, এক রাতের মধ্যে সে আর কি করে এত ডাউন হতে পারে? কি করে? আমি জানি এর পিছনে ঠিক কার হাত রয়েছে। একটু থেমে আবার রাগ ঝাড়তে ঝাড়তে বলে উঠল, কায়ান দেমির আরসলান, আমার এত বড় ক্ষতি করার ফল তুই ঠিক পাবি। এবার দেখ আমি ঠিক তোর কোন দুর্বলতায় আঘাত করি। এর মধ্যেই মার্সেলোর দ্বিতীয় ফোনটা বেজে উঠল। ফোনটা দেখতেই মার্সেলোর চোখ বড় বড় হয়ে গেল। এরপর ধপ করে আবার সোফার উপর বসে পড়ল। কাপা হাতে ফোনটার দিকে হাত বাড়ালো। এরপর ফোনটা হাতে নিয়ে কানে লাগাতেই ওপাশ থেকে ভেসে এলো এমন এক গর্জন, যেই গর্জনে মার্সেলোর শরীর ঠান্ডা হয়ে গেল। ইউ রাস্কেল, তোর কোম্পানির কি হয়েছে আমার দেখার দরকার নেই। আমি শুধু ওই আরসলানের বরবাদি চাই। কিন্তু কই, সে তো বরবাদ হচ্ছে না। ওয়াই? শেষের বাক্যগুলো এমন গর্জনে মার্সেলোর কানে এসে লাগল যেন পুরো কানটাই ছিদ্র হয়ে যাবে। মার্সেলোর সারা শরীর ভিজে উঠছে ভয়ে, রাগে, কিন্তু ফোনের ওপাশে থাকা মানুষটার সে এক তুচ্ছ বস্তু। আবারও ওপাশ থেকে এক ভয়ঙ্কর গর্জন উঠে আসলো, আই গিভ ইউ 1 more day অ্যান্ড আই ওয়ান্ট গুড নিউজ। এই বলেই ওপাশ থেকে কল কেটে গেল। আর কল কেটে যাওয়া মাত্রই মার্সেলো রাগে ফোনটাও ছুঁড়ে মারল। ও গড, হোয়াট দ্য হেল ইজ দিস? ঘরের ভেতর ভাঙা জিনিসের শব্দ ছড়িয়ে আছে, কিন্তু তার চেয়েও বেশি ভাঙচুর চলছে মার্সেলোর ভেতরে। সূর্যি মামা যখন মাথার উপর, তখন এমির আর আইডিন মুখে মাস্ক ও পরনে শীতের জ্যাকেট ও ঢোলা ট্রাউজার জড়িয়ে চোরের মতো খানবাসার সামনে বেড়ানো। ওদের ওই এক্সক্লুসিভ গাড়িগুলো দাঁড়ানো রয়েছে খানবাড়ি থেকে একটু দূরে। খানবাড়ির শ্যাওলা পড়া পাঁচিল ও জংধরা লোয়ার গেট দিয়ে উকিঝুঁকি করছে। এর মধ্যেই উকিঝুঁকি দিতে দিতে এমির ফিসফিস করে আইডিনকে বলে উঠল, আইডিন ব্রো, আর ইউ শিওর এইটা আমাদের শ্বশুরবাড়ি? কথাটা শোনা মাত্রই আইডিন ভ্রু কুঁচকে বলে উঠল, এই শ্বশুরবাড়িটা কি? আরে ইনলজকে বাংলায় শ্বশুরবাড়ি বলে। বাবা, এত বাংলা শিখলি কবে তুই? বাংলাদেশে আসলাম তো 24 আওয়ার্সের মধ্যেই এত কিছু। আইডিনের কথা শেষ হতেই এমির চোখ মুখ কুঁচকে চ শব্দ করে বলে উঠল, আরে আইডিন ব্রো, ধুর, আমার সেকেন্ড গার্লফ্রেন্ডের হেল্প নিয়েছি। তোর সেকেন্ড গার্লফ্রেন্ড আবার কে? উফ, শুধু আমার নাকি, আমাদের সবার গার্লফ্রেন্ড শ্রী। এবার বলো, আমরা কি ঠিক জায়গায়? এমিরের কথা শেষ হতেই আইডিন লোহার গেটটা থেকে উকিঝুঁকি দিতে দিতে বলে উঠল, আরে নিকোলাই তো এই অ্যাড্রেসই দিল। এইটা হাউস নাকি হন্টেড ওল্ড মোটরে জাল্লা? কথাটা শোনা মাত্রই এমিরের চোখ বড় বড় হয়ে গেল। কথাটা শুনে মনে হয় একটু ভয় পেল। এরপর একটু ঢোক গিলেই বলে উঠল, আইডিন ব্রো, তো তুমি শিওর যে আমরা ঠিক লোকেশনে এসেছি? দেখো না, আশেপাশেও কেমন যেন। এমিরের কথার শেষে আইডিন কিছু বলতে যাবে, তার আগেই এই নির্জন পরিবেশে রাস্তার কিছু নেড়ি কুকুর তাদের পেছনে ঘেউ ঘেউ করে উঠল। যা ওই দুজনের কানে গেল, তবুও পাত্তা দিল না। খানবাড়ির গেটে যেন ঝুঁকে পড়ছে যদি এক পলক তার রমণীদের দেখতে পারে সেই আশায়। কিন্তু প্রায় আধ ঘন্টা পার হয়ে গেল, তবুও কোনো একটা মানুষের দেখা যাচ্ছে না এই বাড়িতে। এর মধ্যেই কুকুরগুলো আবার ঘেউ ঘেউ করল। তৎক্ষণাৎ এমির পেছন ফিরে কিছু কুকুরগুলোকে হাসি মুখ নিয়ে হাত নাড়িয়ে বলে উঠল, হাই বেবিজ, এইটা আমার উডবি শ্বশুর বাড়ি, এইখানে তোমার আরেক মম থাকে। আইডিনের চোখ খানবাড়ির দিকেই, তবু এমিরের কথা কানে যেতেই বলে উঠল, হ্যাঁ রে এমির, তা তোর কোন গার্লফ্রেন্ড মানুষ বাদ দিয়ে ডগ ডেলিভারি করেছে নাকি? তখন এমিরের চোখ বড় বড় হয়ে গেল, গলা শিরা জেগে উঠল, কারণ ওই পাগলা নেড়ি কুকুর তাদের দিকে তাকিয়ে আছে এমনভাবে যেন এক্ষুনি ছিঁড়ে খেয়ে ফেলবে। এমির থমথমে গলায় আইডিনের উদ্দেশ্যে বলে উঠল, আইডিন ব্রো, পালাও, নইলে আমাদের পরিদের সঙ্গে ফার্স্ট নাইট হবার আগেই এদের লাঞ্চ হয়ে যা।
কথা শেষ করতে পারল না, তার আগেই দুটো কুকুর এমিরের উদ্দেশ্যে ঘেউ ঘেউ করতে করতে যেন এমিরের গায়ে উঠে যাবে। এই দেখে এমির এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে ও ড্যাডি গো এই বলে সোজা ছুট লাগালো ভর দুপুরে রাস্তা দিয়ে। এদিকে আইডিন ভয়ে দৌড়াতে না পেরে ওহ মাই ডগ বলে এক লাফে খানবাড়ির শ্যাওলা জমা স্যাঁতসাথে পাঁচিল বেয়ে কোনো রকমে উঠে পড়ল। পা দুটো ঝুলে আছে, হাত দুটো কোনো রকমে আঁকড়ে ধরে আছে। এই পাঁচিল থেকে যদি পড়ে যায় এই নেড়ি কুকুরগুলোর মাঝে, তাহলে আর শরীরে এক ফোঁটাও মাংস থাকবে না। আইডিন ভয়ে ও অসহায় হয়ে হাসি টেনে কুকুরগুলোর দিকে তাকিয়ে বলে উঠল, হে হে বাডিজ, তো তোমরা প্লিজ এইখান থেকে বিদায় হও। ট্রাস্ট মি, আমি একজন শেফ, তোমাদের জন্য ভালো মিট রান্না করে দেব। লিভ মি অ্যালোন প্লিজ। কিন্তু কুকুরগুলো নিচে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে যাচ্ছেই। আইডিন এই দেখেই ঠোঁট চেপে চোখ বন্ধ করে দোয়া পড়েই যাচ্ছে। কিছু মুহূর্ত পর চোখ খুলে সামনের দিকে তাকাতেই দেখল খানবাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে আসছে এক রমণী। পরনে কালো বোরখা, আর দুপুরের আলোয় যার শুধু দৃশ্যমান হচ্ছে চোখজোড়া। চোখজোড়া পুরোই মাহিয়ার মতো, যা দেখে আইডিন যেন সব কিছু ভুলে গেল। ঠোঁটের কোণে ভেসে উঠল একরাশ অনুভূতি মেশানো প্রশান্তির হাসি। অজান্তেই বুকের মধ্যে বেজে উঠল হৃদয় স্পন্দন। বিড়বিড় করে বলে উঠল, মাহিয়া, মাই সুগার ক্যান্ডি, আমার নীল সুন্দরী, ফাইনালি। আইডিনের অস্থিরতা বেড়ে গেল। নিজের নির্লজ্জ চাঞ্চল্য তার স্থির রাখতে পারল না। উৎফুল্লতায় ওই রমণীর দিকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে চিৎকার করে বলে উঠল, হাই সুগার ক্যান্ডি। সেই মুহূর্তেই ওই রমণীর দিক থেকে ছুড়ে এলো পায়ের জুতো, এক মহিলা উচ্চ কণ্ঠস্বরের চিৎকারের সঙ্গে। হারামজাদা, দিন দুপুরে মায়ের বয়সী মহিলার সঙ্গে ফাজলামি হচ্ছে। পায়ের জুতোটা সোজা গিয়ে লাগলো আইডিনের মুখে, আর অমনি নিচে পড়ে যেতে গেল। ওর ওই পড়া দেখে কুকুরগুলো ওইখান থেকে সরে গেল। তখনই মহিলা কণ্ঠস্বর আবারও চিৎকার করে বলে উঠল, নীল বাবা, বাইরে আয় তো তাড়াতাড়ি। আইডিন চোখ মুখ কুচকে অবাক হলো, এই কণ্ঠস্বর তো তার সুগার ক্যান্ডির নয়। কেমন মাথা ঘুরে গেল। অন্যদিকে এমির বুক উঁচু করে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেল, তবুও যেন কুকুরগুলো পিছু ছাড়ছে না। পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে সামনে কিসের সঙ্গে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে রাস্তায় পড়ল। আচমকা এইভাবে পড়ায় বুঝতে পারল না কিসের ওপর পড়ল। অমনি এক রমণীর কণ্ঠস্বর চিৎকার করে উঠল, উ মাগো, আমার পিঠ গেল। উফ আল্লাহ, শালা মহিষের বাচ্চা চোখে দেখতে পারেন নাকি? এমির হুমড়ি কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা লাগলো। রমণীর গলার কাছ থেকে মুখ সরিয়ে যখন তার চোখে চোখ রাখল, মুখে নির্লজ্জ এক হাসি ফুটে উঠল, আর কপাল কুঁচকে বলে উঠল, ইউ। সামনের রমণী যেন বিশ্বাসই করতে পারছিল না। সে তার দুই হাত দিয়ে বারবার চোখ ডলতে লাগলো। সে ভুল দেখছে না তো, সে ভূত দেখছে না তো, না, সে ঠিক দেখছে। সে চোখ মুখ কুঁচকে অবাক হয়ে চিৎকার করে উঠল, কুমিরের বাচ্চা, আপনি এখানে কি করছেন? এমিরের কানে যেন কিছুই যাচ্ছে না। তার ঠোঁটের কোণে শুধুই ফুটে আছে এক হাসি। সে আলতো করে ওই রমণীর চোখে হাত দিয়ে মৃদু স্পর্শে ঠোঁটের উপর ঠোঁট রেখে বিড়বিড় করে বলে উঠল, আই মিসড ইউ টিকটিকির বাচ্চা। সেই মুহূর্তেই জিনিয়া নিজের সব জোর দিয়ে এক ধাক্কা দিয়ে এমিরকে নিজের ওপর থেকে সরিয়ে দিল। আবার চিৎকার করে বলে উঠল, হারামির বাচ্চা, সর এখান থেকে। এমির সঙ্গে সঙ্গে গিয়ে পড়ল রাস্তার পাশে ঘাসের উপর। তাদের এই অবস্থা দেখে মাহিয়া মুখ চেপে হেসে যাচ্ছে। মাহিয়াও প্রথমে অবাক হয়েছিল, সে কি সত্যি এমিরকে দেখছে? কিন্তু ভালো করে যাচাই করে বুঝল এটা এমির। কিন্তু এমির এখানে কি করছে? তার মানে কি ওই লোকটাও এখানে এসেছে? মাহিয়ার হাসি কেমন যেন মিলিয়ে গেল। এর মধ্যেই জিনিয়ার চিৎকার শোনা গেল, লুচ্চা ব্যাটা শুধু সুযোগ খোঁজে, মেরে তোর থোবড়া চেঞ্জ করে দেব। জিনিয়া নিজের ঠোঁট মুছতে মুছতে চিৎকারই করে যাচ্ছে। আবার বলে উঠল, মাহি আপু, ওঠা না, আমায় দাঁত বের না করে। উফে, কুমিরের বাচ্চা আমার পিঠটা শেষ করে দিল। তখন মাহিয়া নিজের ঘোর থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে জিনিয়াতে উঠালো। এদিকে এমির দাঁত বের করে যেন সুখী মানুষের মতো মাথার নিচে দুই হাত রেখে শুয়ে জিনিয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন তার কানেই যাচ্ছে না কোনো কথা। জিনিয়া পিঠে ব্যথায় উ আ করতে করতে এমিরের পায়ে এক লাথি মেরে চিৎকার করে বলে উঠল, আই ইস্তানবুলের কুমিরের বাচ্চা, তুই এখানে কি করে আসলি? এমির বাথায় চোখ মুখ কুচকে উহ মম বলে চিৎকার করে উঠল, এই টিকটিকির বাচ্চা, আমি প্রাইভেট জেট করে এসেছি, কিন্তু তুমি আমার প্রাইভেট পার্টসে কেন মারছ? ফ্রি পেয়েছ বুঝি? এই বলতে বলতে এমির নিজের পেছন ডলতে ডলতে মাহিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, হাই নীলপরি, তোমার জন্য তো একজন ওই পাগলা ডগিদের লাঞ্চ হয়ে গেছে মনে হয় এতক্ষণে। মাহিয়াও একটু হেসে এমিরকে সালাম দিল, কিন্তু শেষ কথাটার মানে না বুঝে বলে উঠল, শেষ কথাটার মানে বুঝলাম না ছোট আঙ্কেল। জিনিয়ার রাগ এখন আসমানে, কিন্তু এমির সেদিক না দেখে মাহিয়ার উদ্দেশ্যে বলে উঠল, আইডিন ব্রোকে ওই পাগলা ডগিগুলো হয়তো এতক্ষণে শেষ করে দিয়েছে মনে হয়। তাড়াতাড়ি গিয়ে দেখো, তোমাদের ওই হন্টেড হাউসের সামনে, মানে তোমাদের ওই হাউসের সামনে পড়ে আছে হয়তো। কথাটা শোনা মাত্রই মাহিয়া হতবম্ব হয়ে গেল।
তারপর এমিরের কাছে সব কথা শুনে আর এক মুহূর্ত দাঁড়াল না। মাহিয়া দুশ্চিন্তায় ছুট লাগালো হাউজের দিকে। মাহিয়ার পেছন পেছন জিনিয়াও ছুটতে যাবে, তার আগে এমির জিনিয়ার হাত টেনে দিয়ে একটু নির্লজ্জ হাসি দিয়ে বলে উঠল, বাই দ্য ওয়ে টিকটিকির বাচ্চা, আই মিসড ইয়োর লাথি সো মাচ। তুমি যদি চাও সামনের প্রাইভেট পার্টও তোমার জন্য ফ্রি করে দিতে পারি। কথাটা শোনা মাত্রই জিনিয়ার রাগে শরীর জ্বলে উঠল। এই ছেলে কি জীবনে শুধরাবে না? রাগান্বিত চোখ মুখ দাঁতে দাঁত পিষে এমিরের চুল টেনে বলে উঠল, তবে রে দাঁড়া, তোর প্রাইভেট পার্টসের যদি আর 40 না পড়ি তাহলে আমার নামও জিনিয়া না। এরকম চুল টানায় এমিরের যেন কপাল কুচকে জান বেরিয়ে যাওয়ার মতো। জিনিয়া এমিরকে লাথি মারতে যাবে ঠিক তখনই এমির জিনিয়ার চুল টেনে ধরে বিরক্ত হয়ে বলে উঠল, আরে ওখানে লাথি মারতে বলিনি, ওখানে লাথি মারলে আমার বেবিসগুলো কোথায় যাবে টিকটিকির বাচ্চা। জিনিয়া এমিরের চুল যেন আরও জোরে টেনে ধরল। জিনিয়ার রাগ নিয়ন্ত্রণের বাইরে। দুজনের মধ্যে এই ফাঁকা রাস্তায় এমন চুলোচুলি বেঁধেছে, আল্লাহ জানে এই চুলোচুলি কত দূর চলে। এদিকে এই কাণ্ড, অন্যদিকে খান বাড়ির সামনে ওই পাঁচিলে হেলান দিয়ে আইডিনের পাশে বসে আছেন নীল। ইমলা বেগম নীলকে ডেকে নিয়ে এসেছিলেন। নীল আইডিনকে দেখা মাত্রই অবাক হয়ে গেল, এখানে কি করছে। তারপর গতকালের কথা মনে পড়ে গেল। খুশবু বলেছিল কায়ান বিডিতে এসেছে, তার মানে এরাও এসেছে। নীলকে ইমলা বেগম ঘটনা বলার পর সব পরিস্থিতি বুঝে ইমলা বেগমকে মার্কেটে পাঠিয়ে দেয়। আইডিনকে শোয়া থেকে উঠে বসিয়েছে নীল। নীল আইডিনের দিকে অবাক দৃষ্টিতে বলে উঠল, তুমি হঠাৎ আমার আম্মুকে সিগন্যাল দিতে গেলে কেন? দেশে কি মেয়ে কম পড়েছে? আইডিন চোখ মুখ কুচকে লজ্জায় বিরক্তিতে বলে উঠল, আরে আমি কি করে জানবো ওটা আমার উডবি মাদারিন। আইডিন কথাটা সম্পূর্ণ করতে পারল না, তার আগেই কথাটা নিজের মধ্যে গিলেই আবারও বলে উঠল, আমি কি করে জানবো ওটা তোমার মম? আমি তো অন্য কাউকে সিগন্যাল দিতে চেয়েছিলাম, কিন্তু রং নাম্বার লেগে গেছে, এটা কি আমার দোষ? নীল সন্দেহ নিয়ে ভ্রু উঁচু করে একটু গম্ভীর স্বরেই বলে উঠল, প্রথমে যেন কি বলছিলে, আর তুমি কাকে সিগন্যাল দিতে চেয়েছিলে? আইদিন এত বেকেল্লে পড়েছে তা বলার মতো না। শেষ পর্যন্ত কিনা হবু শাশুড়ির হাতে জুতোর বাড়ি খেয়েছে। খাবে নাই বা কেন? শাশুড়িকে ফ্লাইং কেস, ছি ছি, কী সব কাণ্ড করে ফেলেছে। সেট হওয়ার আগেই সব শেষ। আইদিন নীলের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গলা খাঁকড়ি দিয়ে বলে উঠল, তার আগে এটা বলো, তোমার বোনের বয়ফ্রেন্ড নামক কোনো স্ট্যাম্প বসেনি তো? নীল অবাক হলো আইদিনের কথায়। এ আবার তার বোনের কথা কেন জিজ্ঞেস করছে? এবার কৌতূহল নিয়েই বলে উঠল, কেন, তোমার জানতে হবে কেন আমার বোনের বয়ফ্রেন্ড নামক স্ট্যাম্প আছে কিনা? তোমার বোনের বয়ফ্রেন্ড থাকলে আমার সমস্যা, তাই? কেন, তোমার কি সমস্যা আমার বোনের বয়ফ্রেন্ড থাকলে? অনেক জটিল সমস্যা। আমার বোন সুন্দরী, বয়ফ্রেন্ড থাকতেই পারে, তোমার কেন কোষ্ঠকাঠিন্য হচ্ছে? এই কোষ্ঠকাঠিন্যটা আবার কি? ওটাও এক ধরনের জটিল সমস্যা, যাদের হয় তারাই বোঝে, যাকে ইংলিশে বলা হয় কনস্টিপেশন। নীলের এই কথাটা শোনা মাত্রই আইদিন চোখ মুখে বিরক্তির ভাব টেনে আঙুল দিয়ে নাক চেপে বলে উঠল, ওয়াক, ছি। এর মধ্যেই নীল বলে উঠল, এসব বাদ দিয়ে এটা বলো, আমার বোনের পার্সোনাল লাইফ সম্পর্কে জানার এত ইন্টারেস্ট কেন? আইদিন কথাটা শোনা মাত্রই চুপসে গেল। কিছু মুহূর্ত চুপ করে রইল। হাতের তালু ঘেমে যাচ্ছে, এই ঠান্ডাতেও গরম লাগছে। কি বেকেনলি পড়ল সে? নীল আইদিনের এই ভাবসাব দেখে অবাক হচ্ছে। এরপর আইদিন অনেক সাহস জোগাড় করে গলা বারবার খাঁকড়ে নরম কণ্ঠে গড় গড় করে বলে উঠল, আমার তোমার ভালো লাগে, আমি তোমার বোনকে ভালোবাসি। আমি জানি আমি একটা ইডিয়েট, আগে অনেক মেয়ের সঙ্গে। কথাটা শেষ করতে পারল না, নীল গটগট করে তাকিয়ে পড়ল। আইদিন নিজের মুখেই নিজে চড় মেরে মনে মনে ভাবল, আর কি বলতে যাচ্ছিল এটা? আল্লাহ! আবার একটু ভেবে মনে মনে ভাবল, না না না, সে সত্যি কথাই বলবে। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবার বলে উঠল, আমার নামের আগে সাইলেন্ট প্লেবয় লেখা, কারণ আমি অনেক মেয়ের সঙ্গে ডেট করেছি। বাট বিলিভ মি, যেদিন থেকে জেনেছি সামথিং আই ফিল ফর মাই সুগার ক্যান্ডি, সেদিন থেকে সব কিছু বাদ দিয়ে দিয়েছি। আইদিনের এই অসহায় মুখখানা দেখে নীলের যে কঠিন পরিস্থিতি চলছে তার মধ্যেও মনে মনে হেসে উঠল। মানুষ ভালোবাসলে কি অবস্থাই না হয়। এ তো বড় একজন শেফ, সে কিনাই স্যাঁতসেঁকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে তার বোনের জন্য আকুতি মিনতি করছে। নীল তার হাসি চেপে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সো হোয়াট, আমার বোন তোমাকে পাত্তা দেবে না, দিলেও আমি হতে দেব না। নীলের এই কথা শুনে আইদিন কটমাট করে তাকিয়ে পড়ল। প্রথমে তো শাশুড়ি গেল, এরপরেই নীলও যদি হাতছাড়া হয়ে যায় তবে গেল সব।
তাই নিজের ওই কটমট চাহনি সরিয়ে মুখে হাসির রেখা টেনে বলে উঠল, তুমি হেল্প করলে আমি তোমার সামনে গিফটের ঝড় তুলে দেব। নীল কথাটা শোনা মাত্রই ভ্রু কুঁচকে বলে উঠল, তোমার কি আমাকে দেখে এতই ছোট লোক মনে হয় যে আমি আমার বোনকে নিয়ে ডিল করব গিফটের জন্য? তোমাকে তো ভালো ভেবেছিলাম, কিন্তু তুমিও তো দেখি সেই মনস্টার কায়ানের মতো। আমার কোনো নীল বাক্য সম্পন্ন করতে পারল না, তার আগেই আইদিন গড়গড় করে বলে উঠল, 1 ফারারি, 1 পেন্ট হাউস, 1 ডুকাটি এক্সক্লুসিভ বাইক। ইফ ইউ ওয়ান্ট এনিথিং মোর, আই উইল গিভ ইউ এভরিথিং। নীলের এবার সত্যি নিজের হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছে। মাথাটা নিচু করে হেসে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নীল ক্যাজুয়াল ট্রাউজার প্যান্ট ঝাড়তে ঝাড়তে বসা থেকে উঠে আইদিনের দিকে হাত বাড়িয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলে উঠল, হাই ব্রাদার ইন ল, ওয়েলকাম টু খান ফ্যামিলি। আইদিনও প্রশান্তির হাসি হেসে নীলের হাতের সাহায্য নিয়ে উঠে দাঁড়িয়ে নীলকে জড়িয়ে ধরে বলে উঠল, থ্যাংক ইউ ম্যান, আই রিয়েলি লাভ ইয়োর সিস্টার, আই উইল ডু এভরিথিং ফর হার। নীল আইদিনের পিঠ চাপড়ে ব্যঙ্গ করে বলে উঠল, কুকুরের কামড় খেতেও রাজি? কথাটা শুনতেই আইদিন ঢোক গিলে বলে উঠল, ওটা স্কিপ করা যায় না। নীল কিছু বলতে যাবে এর মধ্যেই দেখল মাহিয়া হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ালো। মাহিয়া আইদিনকে দেখা মাত্রই যে বুকের মধ্যে এক ঝড় উঠতে শুরু করল, কিন্তু পাশে নীলকে দেখা মাত্রই থতমত খেয়ে গেল। মাহিয়াকে এরকম দুশ্চিন্তায় দেখা মাত্রই আইদিনও তড়িঘড়ি করে মাহিয়ার হাত ধরে বলে উঠল, সুগার ক্যান্ডি, হোয়াট হ্যাপেন্ড? এরকম হাঁপাচ্ছ কেন? কিছু হয়েছে? মাহিয়ার ভয়ে গলা শুকিয়ে গেল। এই লোক কি করছে? পাশেই তো তার ভাইয়া দাঁড়ানো, মার খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? এর মধ্যেই নীল ভ্রু উঁচু করে গলা খাকরি দিয়ে উঠল। ইশারা বুঝে আইদিন সঙ্গে সঙ্গে মাহিয়ার হাত ছেড়ে দিল। নীল নিজের ট্রাউজারের 2 পকেটে হাত দিয়ে মাহিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? এরকম হাঁপাচ্ছ কেন? মাহিয়া কি বলবে? এমির যে বলল আইদিনকে কুকুরে কামড়েছে, এ তো দিব্যি ভালো আছে, নিজের ভাইয়ার সঙ্গে হাসাহাসি করছে। তার মানে মিথ্যে কথা বলা হয়েছে আমাকে, আর সে কোনো কিছু না ভেবে এইভাবে ছুটে এসেছে। মনে মনে নিজের উপর খুব রাগ হলো আইদিনের উপর। সে চোখ বড় বড় করে আইদিনের দিকে এক কঠিন দৃষ্টি দিয়ে নীলের উদ্দেশ্যে বলে উঠল, কিছু না ভাইয়া, আমাকে পাগলা কুত্তাই ছুটিয়েছে এইভাবে। মাহিয়া আইদিনের দিকে এক মুখের ঝামটি দিয়ে খানবাড়ির লোহার গেট পার করে ভেতরে চলে গেল। আইদিন অবাক হলো, তার দিকে তার সুগার ক্যান্ডি এইভাবে কেন দেখছে? মনে হচ্ছে যেন চোখ দিয়েই খুন করে দেবে। এর মধ্যেই নীল পেছন থেকেই বলে উঠল, তুই একা ফিরলি যে, জিনি না তোর সঙ্গে গেছিল? মাহিয়া যেতে যেতে উচ্চস্বরে রাগ দেখিয়ে বলে উঠল, রাস্তায় এক গাধাকে পিটিয়ে সোজা করছে। মাহিয়ার কথা শুনে দুজনেই হতভম্ব, কিন্তু আইদিন বুঝতে পারছে না তার নীল সুন্দরী কি সেদিনের ঘটনার জন্য এখনও রেগে আছে। আইদিন ভ্যাবাচাকা খেয়ে নীলের উদ্দেশ্যে বলে উঠল, তোমার বোন আমার দিকে ওইভাবে কেন দেখছিল? মনে হচ্ছিল যেন আমায় খুন করবে। কিন্তু আইদিন কোনো জবাব পেল না। আশেপাশে তাকিয়ে দেখল নীল সামনের দিকে হেঁটে যাচ্ছে। আইদিনও কোনো কিছু না ভেবে পেছন পেছন হাঁটল। কিছু মুহূর্ত সামনের দিকে হেঁটে পড়তে চোখে পড়ল এমির আর জিনিয়া একে অপরের চুল টানাটানি করছে। কেউ যেন এক পাও পিছিয়ে যাচ্ছে না। এদের এই কাণ্ড দেখে নীল আর আইদিন তাড়াতাড়ি ছুটে গিয়ে ছাড়াতে লাগলো। আইদিন এমিরকে ছাড়াতে লাগলো আর নীল জিনিয়াকে ধরে টানছে দেখে এমিরের আর রাগ হলো। সে আরও জোরে জিনিয়ার চুল টান দিল। জিনিয়াও চিৎকার করে এমিরের মুখে নিজের বড় নখের আঁচড় দিয়ে চিৎকার করে উঠল, তোর এই সুন্দর চেহারার যদি আজ 12টা না বাজাই, তবে আমি জিনিয়া না, হারামির বাচ্চা। নীল জিনিয়াকে পেছনে টানতে টানতে বলে উঠল, ব্যাস ব্যাস জিনি, অনেক 12টা বাজিয়েছ, এবার ছাড়ো। নীলকে দেখে জিনিয়া তাড়াতাড়ি ভয়ে শান্ত হয়ে গেল। এমিরের আর জিনিয়ার চুল দেখে মনে হচ্ছে যেন পাখির বাসা। নীল জিনিয়াকে নিয়ে সাইডে সরে দাঁড়ালো। এমিরের শরীর জ্বলে উঠল এই দেখে। আইদিন এমিরকে টানতে টানতে বিড়বিড় করে বলে উঠল, পাগল হয়েছিস? ওইটুকু মেয়ের সঙ্গে এই খাম্বা শরীর নিয়ে মারামারি করছিস? এমির রাগ ঝাড়তে ঝাড়তে বলে উঠল, ওই মেয়ে ওইটুকু হলে কি হবে? শরীরে কি জোর জানো? কিন্তু তোমরা কেন আমাদের মাঝে আসলে বলো তো? ভালোভাবে না হোক এইভাবেই ওই টিকটিকি আমাকে টাচ করছিল, কিন্তু তোমাদের তো সহ্য হলো না। আর ওই নীলকাই বা কেন নিয়ে আসলে? আমার কালো পরি দেখো, নীলকে দেখা মাত্রই ভদ্র হয়ে গেল। নীল জিনিয়ার 2 কাঁধে হাত দিয়ে বোঝানোর মতো করে বলে উঠল, এইভাবে রাস্তায় মারামারি করছিস? দাদান জানলে কি হবে বুঝতে পারছিস? জিনিয়া এমিরের দিকে এক রুদ্র দৃষ্টি দিয়ে নীলের সামনে মাথা নিচু করে বলে উঠল, সরি ভাইয়া, ওই লোকটাই উল্টোপাল্টা বলছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি।
নীল এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জিনিয়ার চুল ঠিক করে দিতে দিতে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, বাড়ি যা, নিজের হুলিয়া ঠিক কর, আমি দেখছি। কিন্তু নীল আর জিনিয়ার এই দৃশ্য দেখে এমিরের সারা শরীর আগুন জ্বলে উঠছে। বিড়বিড় করে বলে উঠল, এই নীল সাদা পরি ছেড়ে আমার পরীর পেছনে কেন পড়েছে, আজব তো। আর এই টিকটিকির বাচ্চাই বা এরকম শান্ত কেন হয়ে গেল নীলকে দেখে? আমার পরী আবার এই নীলের সঙ্গে? না না, এর তো ছেলেতে অ্যালার্জি। তবে কি শুধুমাত্র নীল ছাড়া? আইদিনের এই বিড়বিড় করা দেখে কপাল কুঁচকে বলে উঠল, কি বিড়বিড় করছিস? মার্ডার করতে মন চাইছে। মাথা কি পুরো আউট অফ সিলেবাস হয়ে গেছে তোর? তুই না এই মেয়ের জন্য বাংলাদেশে এসেছিস আর একেই মার্ডার করবি? আইডিনের এই কথা শুনে এমির দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোমার মাথায় কি হাড়পিক ভরা? আমার কালো পরীকে কেন মারতে যাব? ওই নীলের বাচ্চাকে মার্ডার করতে মন চাইছে। কথাটা শুনতেই আইদিন ঢোক গিলে বলে উঠল, শোবে শোবে আমার সুগার ক্যান্ডির জন্য এই নীলকে পটালাম, আর এই এমির এখনই মার্ডারের কথা বলছে। জিনিয়া ওখান থেকে চলে যেতেই নীল ওদের দিকে হেঁটে আসতে আসতে বলে উঠল, লজ্জা লাগা দরকার তোমার। এইটুকু একটা মেয়ের সঙ্গে কেউ এইভাবে মারামারি করে? এমির ভারী নিঃশ্বাস ছেড়ে নীলের দিকে কঠিন দৃষ্টি ছুঁড়ে ঠোঁটে ঠোঁট চেপে মনে মনে বলে উঠল, ওহ, এমন ভাব করছে যেন দরদ উঠলে উঠছে। এমির কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে রাগে রাগে ওখান থেকে হাঁটা দিল। নীল হতভম্ব হয়ে আইদিনের দিকে তাকিয়ে বলে উঠল, এর আবার কি হলো? স্ট্রেঞ্জ। আইদিন পরিস্থিতি সামলাতে মুখে নাটকীয় হাসি টেনে বলে উঠল, মেয়েদের হাতে মার খেয়েছে তো মনে হয় প্রেস্টিজ পাংচার হয়ে গেছে, তাই রাগ দেখিয়ে চলে গেল। দুজনেই এরপর এমিরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। এসব কাণ্ড পেরিয়ে মিষ্টি বিকেলের আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন আদনান সাহেব বসে আছে টিভির সামনে। দুপুরে টিভি দেখতে দেখতে চ্যানেলগুলো অফ হয়ে গেছে। তারপর ক্যাবিলালাকে খবর দেওয়া হয়েছে কিছু মুহূর্তের আগেই এসেছে, ছাদে ক্যাবিলের কানেকশন ঠিক করছে, আর নিচে চ্যানেল আসার অপেক্ষায় আদনান সাহেব টিভির দিকে তাকিয়ে আছে। পাশেই দাঁড়িয়েছিল জাহানারা বেগম। জাহানারা বেগম কৌতূহল নিয়ে বলে উঠল, কি ব্যাপার আব্বু, হঠাৎ টিভিতে এরকম কেন হলো? আরে তোরা ইস্তানবুল থাকতেও দুদিন এরকম হয়েছে, দুদিনই ক্যাবিলের লোক এসে ঠিক করে গেছে। আচ্ছা, কি জানি বাবা, কি হয়। আচ্ছা তোমায় চা দেই, দাঁড়াও। আদনান সাহেব মাথা নাড়ালেন। এর মধ্যেই টিভির চ্যানেল চলে এসেছে। আদনান সাহেবের মুখে হাসি ফুটল। একাকিত্ব জীবনে এই টিভিই তার পরম বন্ধু। ক্যাবিলের লোকটা উপর থেকে নেমে আসতে আসতে আদনান সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা চ্যানেল তো চলে এসেছে স্যার, এরপর কোনো সমস্যা হলে জানাবেন। আদনান সাহেব একটু কঠিন সুরেই বলে উঠল, কি কি ঠিক করে দিয়ে যাও যে রোজ খারাপ হয়? এরপর খারাপ হলে কানেকশনই চেঞ্জ করে দেব। স্যার, উপরে তারের সমস্যা হয়েছিল, আর কোনো সমস্যা হবে না হয়তো। ঠিক আছে, আসতে পারো। কেবিলের লোকটা মাথা নাড়িয়ে তাড়াতাড়ি খান বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। সেখান থেকে মেইন রোডে আসতেই তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়িটা এসে যেই না দাঁড়ালো, কেবিল কানেকশনের লোকটা নিজের ব্যাগ থেকে কাপা হাতে মার্সেলোর দেওয়া রিদিয়াকে সেই বেনারসি শাড়ির প্যাকেটটা বের করে গাড়িতে বসা লোকটাকে দিয়ে দিল। এরপরই গাড়িটা শো বেগে সামনে থেকে বেরিয়ে গেল, আর এই লোকটা এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, যেন শরীরে প্রাণ ফিরে পেয়েছে। ঠিক এই সময় ঢাকার অন্য এক প্রান্তে সেই দিনের সেই ক্যাফেতে বসে আছে রিদিয়া আর মার্সেলো। আজ মার্সেলোর চেহারায় নেই তার চিরচেনা সেই মস্করা করার নির্লজ্জ ভাব। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রিদিয়াও কতাল কুঁচকে তাকিয়ে আছে মার্সেলোর দিকে। মার্সেলো আজ কেমন যেন এদিক ওদিক করছে, চোখে মুখে এক ভয়ের রেখা। তার মধ্যে সেই তৃপ্তিকর ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না। এর মধ্যেই রিদিয়া কঠিন সুরে বলে উঠল, এখন কি আপনি এক্সপ্লেন করবেন সব কিছু? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? মার্সেলোর কানে রিদিয়ার কথাগুলো যেতেই বলে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু করুণ সুরেই বলে উঠল, আমি সব কিছু তোমাকে এক্সপ্লেন করব, কিন্তু তার আগে আমায় একটা কথা বলবে নাইট স্প্যারো। কি কথা? ডিড ইউ বিলিভ মি? মার্সেলোর এই অসহায় দৃষ্টির প্রশ্নটা শুনে রিদিয়া থতমত খেয়ে গেল। রিদিয়া কি বলবে? তার কাছে আদেও এই প্রশ্নের জবাব আছে? হ্যাঁ, লোকটা তাকে অনেকবার হেল্প করেছে, তার মানে এই না যে সে এই লোকটাকে পুরোপুরি বিশ্বাস করে। সব সময় কথার মধ্যে কেমন যেন রহস্য মেশানো থাকে। হয়তো লোকটা এরকমই। কিছুক্ষণ পর রিদিয়া মার্সেলোর কথায় জবাব দিল, বিশ্বাস করার কোনো রিজন আমি খুঁজে পাই না, তবে বিশ্বাস করালে হয়তো বা বিশ্বাস করব। কি করলে তোমার বিশ্বাস অর্জন করতে পারবো নাইট স্প্যারো? আজ পর্যন্ত তোমায় যা বলেছি সব প্রুফ দেখিয়েছি, এর পরেও তুমি আমাকে বিশ্বাস করো না? আচ্ছা, আপনি আগে বলেন, আপনি নাম বদলে আমার বাসায় কেন প্রস্তাব পাঠিয়েছেন? রিদিয়ার প্রশ্নে মার্সেলো এক গভীর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে কিছু মুহূর্ত পর একটু ভাবুক দৃষ্টিতে রিদিয়ার দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে উঠল, বিকজ আই লাইক ইউ মোর দ্যান এনিথিং নাইট স্প্যারো।
আর যেই মেয়েকে আমি ভালোবাসি সে একমাত্র তুমি। তোমার জন্য আমি এত দূর ছুটে এসেছি নাইট স্প্যারো। মার্সেলোর বলা প্রত্যেকটি শব্দে যেন রিদিয়া অবাক হলো। মার্সেলো আবার বলে উঠল, আমি জানি আমি যদি আমার সত্যি পরিচয় দিয়ে দিই তবে ওই আর্সলান পরিবার তোমার গ্র্যান্ডপার কানে আমার ব্যাপারে সব মিথ্যে বদনাম ছড়াবে, কারণ ওদের মতো মানুষেরা কখনোই কারো ভালো দেখতে পায় না। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, সেই কায়ানের খচে খবর পৌঁছে গেছে, সে এখন তোমার সঙ্গে সঙ্গে আমারও ক্ষতি করা শুরু করে দিয়েছে। কথাটা রিদিয়ার কানে যেতেই চমকে উঠল। সে হতবম্ব হয়ে একটু উচ্চস্বরেই বলে উঠল, মানে ক্ষতি করা শুরু করে দিয়েছে মানে? হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। কাল আমি ঠিক এই কারণেই তোমার গ্র্যান্ডপার সঙ্গে পুরো কথা না বলেই বেরিয়ে গেছি। আমার কোম্পানির অনেক বড় লস হয়ে গেছে নাইট স্প্যারো। রিদিয়ার মাথায় কিছু ঢুকছে না, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। রিদিয়া যেন চমকে উঠছে বারবার। গতকাল রাতে বলা কায়ানের কথাগুলো মনে পড়ল। বুকের মধ্যে যেন কেউ ছুরি চালিয়ে দিল। রিদিয়া মনে মনে ভাবনার দেশে পাড়ি জমালো। সত্যি কি লোকটা তাকে এত পরিমাণ ঘৃণা করে? এত ঘৃণার কারণ কি? উনি কি সত্যিই ওনার বাগদত্তার মৃত্যুর জন্য আমাকে দোষী সাব্যস্ত করছে? আমার জীবনটা এইভাবে নরক বানিয়ে দিতে চাইছে? রিদিয়ার এসব ভাবনার মাঝে মার্সেলো আবার বলে উঠল, বাট ট্রাস্ট মি নাইট স্প্যারো, এসবে আবার কিছু যায় আসে না। আই জাস্ট ওয়ান্ট ইউ। আমি জানি তুমি আমাকে হয়তো ডিসলাইক করো না, কিন্তু তুমি যে আমাকে লাইক করো না এই সত্যিটাও আমার জানা আছে। রিদিয়া নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে এক সংকোচাল অপরাধবোধ কণ্ঠে বলে উঠল, আপনি ঠিকই বলেছেন, তাই আপনার উচিত এসব বাদ দিয়ে ইস্তানবুলে ফিরে যাওয়া। আমার সংস্পর্শে এসে আপনার এত বড় ক্ষতি হয়েছে যে আমি নিজের কাছেই হেরে যাচ্ছি। আমি নিজেকে প্রুভ করার জন্য বিয়েটা করতে চাই, তবে সেই বিয়ে আপনার সঙ্গে করা সম্ভব নয়, কারণ আমার জীবনে অনুভূতি আবেগ ঠিকমতো বোঝার আগেই সব কিছু শেষ হয়ে গেছে। যে আমাকে বিয়ে করবে সে এক রোবটের সঙ্গে বিয়ে করবে, কোনো অনুভূতিযুক্ত মানুষের সঙ্গে নয়। আর আদেও আমি জানি না ওই নিকৃষ্ট লোকটা ঠিক আর আমার কি ক্ষতি করবে। রিদিয়া এসব কথা বলা শেষ করে এক গভীর নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, তাই আপনি ফিরে যান প্লিজ, আমি চাই না আপনার জন্য আর কোনো ক্ষতি হোক। রিদিয়া এই বলে চেয়ার ছেড়ে উঠে যাবে, ঠিক তখন মার্সেলো রিদিয়ার হাত ধরে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, তোমার মনে হয় না তুমি যদি কোনো সাধারণ মানুষকে বিয়ে করো তবে তার লাইফটা হেল করে দিতে কায়ান দেমির আর্সলানের 1 মিনিটের বেশি সময় লাগবে না? মার্সেলোর বাক্যে রিদিয়ার সারা শরীর ঠান্ডা হয়ে উঠল। চোখ বড় বড় করে তাকিয়ে পড়ল মার্সেলোর দিকে। মার্সেলো নরম কণ্ঠে বলে উঠল, আমার এখনও কথা শেষ হয়নি, প্লিজ আর 10 মিনিট তুমি আমায় সময় দাও, তারপর তুমি যে ডিসিশন নেবে আমি মেনে নেব। কিছুক্ষণ চুপ থেকে রিদিয়া আবার বসে পড়ল। এরপর মার্সেলো বলতে শুরু করল, নাইট স্প্যারো, আমিও একজন পাওয়ারফুল বিজনেসম্যান। এইসব লসে আমার কিছু যায় আসে না। না তো কায়ান আমার সঙ্গে কি করলো সেই ব্যাপারে যায় আসে। আমার শুধু যায় আসে এই যে তুমি আমাকে প্রত্যাখ্যান করে চলে যাচ্ছ, এই যে আমাকে ইগনোর করছো। তুমি বিয়ে করতে চাও আর আমি তোমাকে চাই, সে যদি তুমি অনুভূতিহীন রোবট হও তবুও আমার তোমাকে চাই। আর তার থেকে বড় কথা, তোমার ফ্যামিলিকে কোনো সাধারণ মানুষ প্রোটেক্ট করতে পারবে না ওই কায়ানের থেকে। রিদিয়ার মাথায় যেন বাজ পড়ল কথাগুলো শুনে। তার মাথায় এসব কিছু ঢুকছে না। এর মধ্যে মার্সেলো আবার বলে উঠল, সে তোমাদের ওই পুরনো ফ্যামিলি বিজনেসের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। রিদিয়া যেন মানতে পারছে না। সে কাপা কণ্ঠে বলে উঠল, না না, উনি এত নিচে নামতে পারে না। উনি কেন আমার ফ্যামিলির ক্ষতি করবে? আমি ওনার তো কোনো ক্ষতি করিনি, তবে কেন? রিদিয়ার কথা শেষ হতেই মার্সেলো ঠোঁটের কোণে এক ম্লান হাসি দিয়ে বলে উঠল, তুমি কি ওই এলিফ মেয়েটার কথা ভুলে যাচ্ছ নাইট স্প্যারো, যে এখনও শুয়ে আছে হসপিটালের বিছানায়? তুমি কি ভুলে যাচ্ছ লাস্ট নাইট সে আমার কত বড় ক্ষতি করেছে? রিদিয়ার চোখ বড় বড় হয়ে গেল, যেন সব কিছুই অবিশ্বাস্য লাগছে তার কাছে। সে মনে মনে ভেবে উঠল, আর কত নিচে নামবে ওই লোকটা? যতই নিচে নামুক, আমার পরিবারের কোনো ক্ষতি করতে চাইলে আমি ওনাকে ছাড়ব না। রিদিয়ার চোখ মুখের রং বদলে গেল, যেন এই চোখে এখন রাগের আগুন জ্বলছে। এরপর ভারী কণ্ঠে বলে উঠল, আমার অনেক ক্ষতি উনি করেছেন, কিন্তু আমার পরিবারের এক বিন্দু ক্ষতি করলে আমি ওনার শরীর থেকে তার দ্বিগুণ রক্ত ঝরাবো। কথাটা শোনা মাত্রই মার্সেলো মাথা নিচু করে রইল, আর তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই পৈশাচিক কুটিল হাসি। এরপর আবারও সেই হাসি বদলে মুখে কাতরতার ছায়া নামিয়ে বলে উঠল, আমি জানি তুমি পারবে নাইট স্প্যারো, আর কায়ানকে হারাতে গেলে তোমার পাওয়ার লাগবে, আর সেই পাওয়ার দেব আমি তোমায়। কিন্তু তুমি যদি... মার্সেলো বাক্য সম্পূর্ণ করতে পারল না। তার আগেই রিদিয়া রুদ্র রূপ ধারণ করে বলে উঠল, ঠিক আছে, আমি রাজি, আপনি আমার নানাইয়ের সঙ্গে কথা বলেন। কথাটা শোনা মাত্রই যেন মার্সেলো মনে মনে যুদ্ধ জয় করে নিল। এরপরেই রিদিয়াকে বিশ্বাস জাগাতে বলে উঠল, আমি ওনার সঙ্গে অলরেডি ফোনে কথা বলে বিষয়টা মেকআপ করেছি, নিজে গিয়েও কথা বলে আসব। এই কথা শেষ করে মার্সেলো আবার বলে উঠল, আই থিঙ্ক তোমার ফোন ল্যাপটপ সব বাগ করা, আমি তোমার জন্য নতুন ডিভাইস পাঠিয়ে দেব।
রিদিয়া কথাটা বুঝতে না পেরে হতবম্ব হয়ে বলে উঠল, মানে এসব কি বলছেন? আই থিঙ্ক কায়ান তোমার ফোন ল্যাপটপ সব বাগ করেছে, সো আই জাস্ট নিড ইয়োর সেফটি। রিদিয়া আশ্চর্য হয়ে রাগে শরীর জ্বলে উঠল। এরপর দুজনে আরও কিছুক্ষণ কথা বলে ক্যাফে থেকে বেরোনোর সময় মার্সেলো নিখুঁতভাবে বলে উঠল, ক্যান আই ড্রপ ইউ মাই উড বি? কথাটা শোনা মাত্রই রিদিয়ার বুকে ছ্যাত করে উঠল। তার খুব বিরক্তি লাগল, তবুও সত্যের মুখোমুখি হতে নিজেকে সামলে বলে উঠল, না, আমি একা যেতে পারবো। আচ্ছা, জোর করব না, কিন্তু কালকে কি আমার সঙ্গে একটা পার্টি অ্যাটেন্ড করতে পারবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড? রিদিয়ার ভ্রু কুঁচকে গেল, কঠিন কণ্ঠে বলে উঠল, কিসের পার্টি? আমার একজন বাংলাদেশের চেনা পরিচিতি ইনভেস্টর, যদি যাও তবে আমার একটু হেল্প হয়, আর দুদিন পর তোমাকে এই ধরনের পার্টি অ্যাটেন্ড করতেই হবে। চিন্তা করো না, তার আগেই আমি তোমার গ্র্যান্ডপাকে ম্যানেজ করে নেব। কিছুক্ষণ চুপ থাকে রিদিয়া বলে উঠল, আপনি আমার জন্য এত কিছু করছেন, আমার ফ্যামিলির জন্য এত কিছু করছেন, তাহলে আমি আপনার জন্য এইটুকু করতেই পারি। এরপর যে যার মতো নিজের গন্তব্য রওনা দিল। কিন্তু রিদিয়ার পদচারণার নিচে যে পথ তৈরি হলো, তা কি সত্যি সুরক্ষার, নাকি আরও গভীর এক ষড়যন্ত্রের অন্ধকারে প্রবেশের দ্বার? দেখতে দেখতে আরেকটি দিন গড়িয়ে গেল। ঢাকার সন্ধ্যা ধীরে ধীরে কৃত্রিম আলোর শিরা উপশিরায় জেগে উঠেছে। শহরের ওপর থেকে তাকালে মনে হয় নক্ষত্ররা যেন মাটিতে নেমে এসেছে। সেই আলোকমালার মাঝখানে উঁচু অট্টালিকার চুগায় কায়ানের পেন্টহাউস। নরম সোনালি আলোয় ভেসে আছে তার অভ্যন্তর। কিন্তু পেন্টহাউসের নরম আলোতেই ড্রেসিং মিররের সামনে দাঁড়িয়ে আছে কায়ান। গায়ে ঝকঝকে সাদা শর্ট, সাথে ডার্ক নাইট ব্লু টাক্সিডো প্যান্ট, গলায় গাঢ় মেরুন টাই দুই হাত দিয়ে নট করে বেঁধে নিচ্ছে। সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে কোলোন ও ওদের গভীর গন্ধ। চুলগুলো ব্যাক ব্রাশ করা। এরপর সে ধীর ভঙ্গিতে হাতের রিস্ট ওয়াচটা ঠিক করে নিল। সবকিছু হয়ে যাওয়ার পর ঠিক তখনই অ্যালেক্স এগিয়ে এসে টাক্সিডোর কোটটা তার কাঁধে পরিয়ে দিল। আয়নায় একবার নিজের দিকে তাকিয়ে মুখে বাঁকা হাসি দিয়ে কায়ান স্থির দৃষ্টিতে ঘুরে দাঁড়ালো। তখনই অ্যালেক্স বলে উঠল, স্যার, আপনি তো এই ধরনের পার্টিতে অ্যাটেন্ড করতে পছন্দ করেন না। কায়ান তাচ্ছিল্যের এক হাসি দিয়ে বলে উঠল, দ্যাট ইনভেস্টেড থ্রো আ পার্টি অনলি ফর মি, তাই আমাকে তো যেতেই হবে। এরপর কায়ান আর দেরি না করে কিছুক্ষণের মধ্যে নিকোলাই ও তার বডিগার্ড সহ পৌঁছে গেল সেই গ্র্যান্ড বলরুমের পার্টির সামনে। কালো রঙের লিমুজিন গাড়িটি থামতেই চারদিকের কোলাহল যেন হঠাৎ বহুগুণ বেড়ে গেল। কায়ানের দেহরক্ষী গাড়ির দরজা খুলে দিতেই সে নেমে দাঁড়ালো। প্যাপারাজিদের ফ্ল্যাশ একের পর এক ঝলসে উঠ লাগল। ক্যামেরার ক্লিক, উত্তেজিত গুঞ্জন, কৌতূহলী চোখ সব মিলিয়ে যেন এক উন্মত্ত দৃশ্য। কায়ান কোনো দিকে না তাকিয়ে শীতল ও দৃঢ় পদক্ষেপে ভিতরের দিকে এগিয়ে যেতে লাগল। তবুও তার প্রতিটি পদক্ষেপ যেন চারপাশের বাতাসকে ভারী করে তুলছিল। তার কানে স্পষ্ট ভেসে এলো নানা প্রশ্নের ঝড়। তবে আপনি মিস্টার কায়ান দেমির আরসলান, যার জন্য বাংলাদেশের নাম্বার 1 ইনভেস্টর পার্টি থ্রো করেছে, আপনার এই নীলাভ চোখজোড়া সত্যিই নাকি লেন্স লাগানো? আপনি কি এখনো সিঙ্গেল? আপনিই নাকি গতকাল 1 ঘন্টার মধ্যে ঢাকায় কারফিউ করিয়েছিলেন? প্যাপারাজিদের এইসব উদ্ঘট প্রশ্ন এড়িয়ে কায়ান চলে গেল ভিতরে। কিন্তু কায়ানের মুখাবয়বে কোনো পরিবর্তন ঘটল না। তার নীরবতাই যেন সবচেয়ে কঠিন উত্তর। পেছনে পার্টির নিরাপত্তারক্ষী ও কায়ানের ব্যক্তিগত বডিগার্ডরা দক্ষতায় সামলে নিচ্ছে উন্মত্ত ভিড়। দরজা পেরিয়ে ভিতরে ঢুকতেই যেন অন্য এক জগৎ, অভিজাত্যের ছোঁয়া। ঝাড়বাতির ঝলমলে আলো, স্ফটিক গ্লাসের টুংটাং শব্দ, দামি সুগন্ধির মৃদু আবেশ আর অভিজাত ব্যবসায়ীদের চাপা ফিসফিসি সব মিলিয়ে যেন এক রাজকীয় পরিবেশ। কায়ানের প্রবেশ যেন মুহূর্তেই সবার নজর কেড়ে নিল। তার গাম্ভীর্যে মোড়া সুদর্শন উপস্থিতি পার্টির আলোকে ম্লান করে দিল। নারী পুরুষ নির্বিশেষে অনেকেই তাকিয়ে রইল তার দিকে, কেউ মুগ্ধতায়, কেউ কৌতূহলে, কেউ বা অস্বস্তিতে। এসবের মাঝেই এক মধ্যবয়স্ক লোক হাসতে হাসতে কায়ানের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে উঠল, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার আরসলান, আপনি যে আমার পার্টিতে অ্যাটেন্ড করবেন আমি তো অবাক হয়ে যাচ্ছি। কায়ান ঠোঁটের কোণে হাসি টেনে হাত মেলাতে মেলাতে গম্ভীর স্বরে বলে উঠল, ইটস মাই প্লেজার, ইউ থ্রু আ পার্টি ফর মি, মিস্টার খান। ওয়াই শুড নট আই, মিস্টার আরসলান? আপনি ফার্স্ট টাইম বাংলাদেশে এসেছেন, আর এই চান্সটা যদি মিস করি তবে কি করে হবে? ঝাঁকবাতির সোনালি আলোয় দাঁড়িয়ে কায়ান ও মিস্টার খানের কথোপকথন ধীরে ধীরে আরও গম্ভীর সুর নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ভেতরে প্রবেশ করল মার্সেলো আর রিদিয়া। রিদিয়ার হাত ধরে আছে মার্সেলো। মার্সেলোর পরনে কালো ট্যাক্সেডো আর রিদিয়ার পরনে গাঢ় নীল পাথরখচিত গাউনটে আলোয় ঝলসে উঠছিল, যেন গভীর সমুদ্রের বুক থেকে তুলে আনা রাত্রির অংশবিশেষ। তার বাদামি চুলগুলো আলগা খোপায় বাঁধা, কিছু চুলের লক্স নরমভাবে গলার কাছে নেমে এসেছে। গাউনের আধ খোলা পিঠ আর উন্মুক্ত গলার অংশ ঝাড়বাতির আলোয় এমনভাবে দীপ্ত হচ্ছিল যে উপস্থিত বহু দৃষ্টি একসঙ্গে সেদিকে আটকে গেল। কায়ানের চোখও থেমে গেল সেখানে।
নিকোলাইয়ের দৃষ্টিও অনুসরণ করল সেই পথ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর কায়ানের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক বাঁকা, সংযত অথচ অর্থপূর্ণ হাসি। সে চোখ সরিয়ে নিল, কিন্তু সেই এক মুহূর্তেই যেন অনেক কথা বলে ফেলেছে। এই সময় মিস্টার খান হালকা বিস্ময় ও উচ্ছ্বাস মেশানো সুরে বলে উঠলেন, ও, তার মানে ইনি হলেন মার্কো রোমানি। সবসময় নিজেকে হাইডেন রাখতেন আর ডিল করতে সবসময় নিজের সেকেন্ড অ্যাসিস্ট্যান্টকে পাঠাতেন। বাট আজ উনি নিজেই এই পার্টি অ্যাটেন্ড করলেন। হোয়াট আ লাকি ডে ফর মি। দুজন তুরস্কের বিজনেস টাইকুন আমার এই পার্টিতে। উনি বলেছিলেন ওনার ফিয়ান্সিকে নিয়ে পার্টি অ্যাটেন্ড করবেন। মাশাল্লাহ, এত সাক্ষাৎ আসমানের পরী। শেষ শব্দগুলো যেন কায়ানের কানে ধাতব শব্দের মতো আঘাত করল। কায়ানের ভ্রু কুঁচকে গেল। মিস্টার খান কায়ানকে ভদ্রতার সঙ্গে বলে উঠলেন, প্লিজ মিস্টার আরসলান, আপনি পার্টি এনজয় করুন, আমি একটু ওনাদের ওয়েলকাম করে আসি। এই বলে মিস্টার খান চলে যেতেই কায়ানের পেছন থেকে নিকোলাই বলে উঠল, সো এই কারণেই তুই এই পার্টি অ্যাটেন্ড করেছিস, রাইট? সো দে আর এনগেজড নাও। কায়, ডোন্ট ক্রিয়েট এনি সিন হিয়ার। কায়ান নিজের গলার টাই লুজ করতে করতে সামনে থাকা ওয়েটারের হাত থেকে ড্রিঙ্ক নিয়ে নিল। কঠিন চোয়াল, শীতল দৃষ্টি, সব মিলিয়ে তার ভেতরের আগ্নেয়গিরি যেন নীরবে ফুঁসছিল। এরপর হাতের পেশি শক্ত করে তীক্ষ্ণ চোয়ালের কঠিন দৃষ্টি নিকোলাইয়ের দিকে ছুঁড়ে বলে উঠল, ওয়াই শুড আই ডু দ্যাট? অর্থাৎ আমি কেন এই কাজ করতে যাব? ওই এক বাক্যে লুকিয়েছিল অহংকার, ব্যথা আর অদম্য নিয়ন্ত্রণ। এরপর একে একে বহু অতিথি এগিয়ে এলো তার সঙ্গে হাত মেলাতে, কথা বলতে, ব্যবসায়িক সম্ভাবনা খুঁজতে। কিন্তু তার মনোযোগের একাংশ যেন কোথাও আটকে আছে বলরুমের অন্য প্রান্তে। ওদিকে মিস্টার খান মার্সেলো আর রিদিয়াকে ওয়েলকাম করার পর রিদিয়ার নজরে যখন কায়ান পড়ল, রিদিয়ার রাগে শরীর জ্বলে উঠল। রিদিয়া ফিসফিস করে মার্সেলোকে দৃঢ় কণ্ঠে বলে উঠল, উনি এখানে কি করছে? মার্সেলো কায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, নিশ্চয়ই জানতো আমরা আসব, হয়তো এই কারণেই এখানে প্রেজেন্ট হয়েছে। ডোন্ট ওয়ারি উডবি। ঝাড়বাতির নিচে দাঁড়িয়েও যেন চারপাশের আলো হঠাৎ ভারী হয়ে উঠেছিল। মার্সেলোর চোখে তখন এক অদ্ভুত স্থিরতা, যেন সে দাবার বোর্ডে পরবর্তী চালটি আগেই ভেবে রেখেছে। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে রিদিয়ার কোমরে হাত রাখল। মুহূর্তেই রিদিয়ার শরীর যেন বিদ্যুৎ স্পর্শে কেঁপে উঠল। রিদিয়া চমকে উঠল, বিরক্ত মেশানো গম্ভীর স্বরে বলে উঠল, কি করছেন এসব? মার্সেলো রিদিয়ার কানের পাশে গিয়ে বলে উঠল, ওকে বিলিভ করাতে হবে না, ইটস নট আ ডিল, উই আর জাস্ট পারফেক্ট কাপল। রিদিয়া কয়েক সেকেন্ড ইতস্তত করল, বুকের ভেতর ঝড় বইছে, তবুও মুখে স্থিরতার মুখোশ পড়তে হল। অবশেষে সে নীরবে মাথা নাড়ল। কিন্তু এই অভিনয়ের দৃশ্য অন্য প্রান্তে দাঁড়িয়ে কেউ একজন গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছিল। পার্টির কোলাহলের মাঝেও কায়ানের চোখ বারবার গিয়ে পড়ছিল সেই হাত, যে হাত নির্লজ্জ নিশ্চিন্ততায় রিদিরও কোমরে স্থির, আর মার্সেলোর দৃষ্টি যা বারবার ছুঁয়ে যাচ্ছিল রিদিয়ার উন্মুক্ত পিঠের আলো ছায়ায়। কায়ানের চোয়াল শক্ত হয়ে উঠল, নীলাভ চোখ বটি যেন রক্তিম আগুনে দপদপ করছে। হাতে ধরা গ্লাস একের পর এক খালি হচ্ছে, অথচ তার ভেতরের দহন বিন্দুমাত্র কমছে না। রাগ আর তাচ্ছিল্য মেশানো হিংস্র ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করল, ও মোরন, সামওয়ান লুজিং হিজ হ্যান্ড টুডে। কিছুক্ষণ পর রিদিয়াকে বসিয়ে দিয়ে মার্সেলো অন্য এক ইনভেস্টরের সঙ্গে কথা বলতে চলে গেলে কায়ান ধীর পায়ে সেদিকে পা বাড়াল। পেছন থেকে নিকোলাই ধীম গলায় বলে উঠল, কায়, স্টপ, ডোন্ট ক্রিয়েট এনি সিন। কিন্তু কায়ান থামল না, তার কানে যেন কোনো কথাই যাচ্ছে না। সে রিদিয়ার পাশ দিয়ে এমনভাবে হেঁটে গেল যেন সম্পূর্ণ উদাসীন, হাতে ওয়াইনের গ্লাস, চোখ অন্যদিকে, আর ঠিক সেই অন্যমনস্ক ভঙ্গিতেই সবার অগোচরে আলগা করে দিল রিদিয়ার খোপার কাটা। মুহূর্তেই রিদিয়ার ঢেউ খেলানো বাদামি রঙের চুলগুলো পিঠ জুড়ে ও ঘাড় জুড়ে ছড়িয়ে পড়ল। রিদিয়া হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে মুখ হাঁ করে পেছনে তাকাতেই দেখল নিকোলাই পাহাড়ের মতো গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর রিদিয়ার উদ্দেশ্যে বলে উঠল, ডোন্ট প্রভোক হিম, ইউ আর লাইক মাই সিস্টার, সো ফর ইয়োর ওন গুড জাস্ট ডোন্ট পুশ হিম হার্ড। দিস পার্টি উইল বি এন্ড আপ ইন আ কমপ্লিট মেস, অলসো ওয়ার্ন ইয়োর সো কল্ড ফিয়ান্সে। কথাগুলো বলে নিকোলাই আর এক মুহূর্ত দাঁড়াল না। রিদিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, হাতের তালু ঘামছে। চোখ বড় বড় করে নিকোলাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল, শরীরের রাগ আরও বেড়ে গেল। এরই মধ্যে মার্সেলো রিদিয়ার কাছে এসে সন্দেহ আর বিরক্তি মেশানো কৌতূহলে সে জিজ্ঞেস করল, কি হয়েছে উডবি,
ওই বাস্টার্ড কি বলছিল? রিদিয়া দৃঢ় গলায় বলে উঠল, কিছু না, আমি একটু ওয়াশরুম যাব। ওকে চলো, আমি তোমায় লেডিজ ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। না, আপনি এখানে দাঁড়ান, আমি নিজেই যেতে পারবো একা। রিদিয়া দ্রুত পা ফেলে সরে গেল ভিড়ের উজ্জ্বলতা থেকে। একজন স্টাফের কাছে নিচু স্বরে ওয়াশরুমের দিক জিজ্ঞেস করে সে এগিয়ে গেল নিঃশব্দ করিডরে। মার্সেলো ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে আছে আর ভাবছে নিকোলাই ঠিক কি বলল রিদিয়াকে। ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে নিজেকে আয়নায় একবার দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে সাহস জোগাতে, ভাঙা মনকে জোড়া দিতে ফিসফিস করে বলল, তুই পারবি রিদিয়া, তুই পারবি, ভয় পাস না। কিছু মুহূর্ত ওয়াশরুমে থাকার পর যখন বেরিয়ে এলো, ওয়াশরুমের পুরো লনটা ফাঁকা আর চুরুটের ধোঁয়া মিশে আছে বাতাসে। রিদিয়ার বুক কেঁপে উঠল, তবুও সাহস জুগিয়ে পার্টি হলের দিকে পা বাড়াতে যাবে, কিন্তু তার আগেই দেখল কায়ান দেওয়ালে হেলান দিয়ে চুরুটের ধোঁয়া ওড়াচ্ছে। রিদিয়ার পা থমকে গেল, হৃদস্পন্দন যেন হঠাৎ তীব্র হয়ে উঠল। এরপর কোনো কিছু না ভেবে কায়ানকে উপেক্ষা করে বেরিয়ে যেতে লাগলো লম্বা ধীম আলোর করিডর বেয়ে। কায়ান শেষবারের মতো গভীর টান দিল চুরুটে। ধোঁয়া নাক মুখ দিয়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাসের মতো। তারপর চুরুটটা মাটিতে ফেলে জুতোর নিচে পিষে দিল। তীক্ষ্ণ চোয়াল শক্ত হয়ে আছে, চোখে দাউ দাউ আগুন জ্বলছে। এক টানে খুলে ফেলল নিজের গলায় শার্টে জড়ানো টাই। এরপর দ্রুত ভারী পদক্ষেপে সে রিদিয়ার পেছনে এগিয়ে গেল। অসহিষ্ণুতা আর জমে থাকা বিস্ফোরিত ক্ষোভে মনে মনে গর্জে উঠল তার কণ্ঠ, ইটস টু মাচ ফর টুডে। মুহূর্তেই পেছন থেকে রিদিয়ার হাত ধরে নিজের বুকে টেনে নিল। রিদিয়া চমকে উঠল, হতভম্ব হয়ে গেল মুহূর্তের এই ঘটনায়। রিদিয়ার শরীর জমে গেল, মাথার ভেতর যেন শব্দহীন বিস্ফোরণ। এরপর ব্যাপারটা বুঝতেই দাঁতে দাঁত পিষে নিজের হাত ছাড়াতে ছাড়াতে ক্ষোভ আর প্রতিবাদে কেঁপে কেঁপে বলে উঠল, কি অসভ্যতামি হচ্ছে, হাত ছাড়ুন আমার। কিন্তু কায়ানের কানে যেন কোনো কিছুই গেল না। কায়ানের দৃষ্টি তখন উন্মত্ত, অন্ধ, সে যেন কোনো শব্দই শুনছে না। মুহূর্তেই ওই গলার টাই দিয়ে রিদিয়ার দুই হাতের কবজি বেঁধে দিল। রিদিয়া ছটপট করছে, নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু তার শক্ত বাহুর বন্ধনে সে পূর্ণ অসহায়। চিৎকার করছে, কিন্তু কোনো কিছুই যেন কায়ান পরোয়া করছে না। সঙ্গে সঙ্গে রিদিয়াকে কাঁধে উঠিয়ে নিল। পেছনের করিডোরের মৃদু আলোয় তাদের ছায়া লম্বা হয়ে পড়ছে মেঝেতে। রিদিয়া পা দাপাতে দাপাতে হাত বাঁধা অবস্থায় মরিয়া হয়ে চিৎকার করে উঠল, ছাড়ুন বলছি আমায়, খুব খারাপ হয়ে যাবে। কায়ান ব্যাকইয়ার্ড দিয়ে বেরিয়ে যেতে যেতে রাগ আর বিরক্তি নিয়ে দাঁতে দাঁত পিষে রাগ আর অস্থির দহন মেশানো গম্ভীর স্বরে সে বলল, শাট ইওর মাউথ, এনাফ ফর টুডে, জাস্ট স্টে স্টিল অ্যান্ড হোল্ড মি টাইটলি লিটল চিক্স। একটু থেমে আবার বলে উঠল, বেশি নড়াচড়ো করো না, এই নড়াচড়ায় আমার বুকে তোমার প্রিন্সেস পার্টটা কাজ হচ্ছে সিলি গার্ল, অ্যান্ড ইউ নো ভেরি ওয়েল হাউ মাচ আই এম কন্ট্রোললেস ম্যান অ্যান্ড আই কান্ট হোল্ড ইট ব্যাক, সো ডোন্ট ডু দ্যাট। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।